তুমি কি বসে থাকবে? আমাকে হুমায়রাকে খুঁজে প্রয়োজন। ফাইজান এবারও উত্তর দিল না। সে মোবাইলে শুধু কিছু দেখতে ব্যস্ত, যা ফরিদকে আরও বেশি বিরক্ত করছে। ফরিদ অধৈর্য হচ্ছে। ফাইজান তার কথা অগ্রাহ্য করে কাউকে ফোন করলো। তারপর খুব শান্ত গলায় বলল, ঢাকা মেট্রো 13-56-48 গাড়িটি এখন শহরের বাইরে আছে, হাইওয়ে থেকে 20 কিলো ভেতরে। আমি লোকেশন পাঠাচ্ছি, আপনারা ফোর্স নিয়ে আসুন। আমার মনে হয় প্লেসটা কেতাব চৌধুরীর ফার্ম হাউস। আর রাশাদ সাহেবকে একটা নিরাপদ জায়গায় শিফট করুন। ওনাকে ফোন, টিভি এগুলো থেকে দূরে রাখবেন। বন পাগল উনি, প্ল্যান ভেস্তে যাবে তখন। অবশেষে ঘুঁ ঘুঁ ফাঁদে পা দিয়েছে। তার ঠোঁটে অদ্ভুত হাসি। ফোন কেটেই ফাইজান শান্ত স্বরে বলল, একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো ফরিদ ভাই, এখনই। ফাইজানের কথাটা বুঝতে যেন সময় লাগলো ফরিদের। হতবিহ্বল তার চাহনি চোখে অবিশ্বাসে ছিটে বিমূঢ় স্বরে শুধালো, তুমি গাড়ির লোকেশন কি করে জানো? আর কিসের প্ল্যান? রাশেদ সাহেবকে কোথায় শিফট করা হবে ভাইজান? এখন প্রেস কনফারেন্স কি হুমায়রাকে খোঁজ থেকে বেশি জরুরি? আমার মাথায় কিছু আসছে না। 1 মিনিট, তুমি জানতে এমন কিছু হবে? ফরিদের কণ্ঠে সুপ্ত ক্ষোভ, অবিশ্বাস। সে উত্তরের অপেক্ষা করছে। তাকে খুব বিচলিত লাগছে। ফাইজান তার মুখের দিকে তাকিয়ে খুব শীতল স্বরে বলল, না, জানতাম না, অনুমান করেছিলাম। তাও তুমি হুমায়রাকে কিডন্যাপ হতে দিলে? সর্ষের ভূত ধরা এছাড়া কোনো উপায় ছিল না ফরিদ ভাই। হুমায়রা যদিও আমার প্ল্যানের ভেতর ছিল না, কিন্তু আমি প্রস্তুত ছিলাম। আজকে দিনে যা যা ঘটেছে সব প্ল্যান ছিল। হ্যাঁ। ফাইজানের এ ছোট্ট হ্যাঁ ফরিদকে অবাক করল। ফরিদের বিশ্বাস হচ্ছে না ফাইজান এত বড় একটা রিস্ক নিয়েছে। আজকের ঘটনা সবকিছুই ফাইজানের একটা সুপ্ত ফাঁদ ছিল, তার অজানা শত্রুকে ধরতে। শুধু আজকের নয়, কাউসারের সাথে রাশাদের ঝামেলার দিন থেকে তার উপর সন্দেহ হচ্ছিল কোথাও ঝামেলা আছে। গ্রামে যে আমান এবং কাউসারের অসম্ভব সখ্যতায় যেন সন্দেহটা বাড়ে। রাশাদ কাউসারের ছেলে নয়। ঘটনাটি যখন খুব বড় ধরনের প্রভাব ফেলতে পারল না, তখন ফাইজানের সন্দেহ ছিল কাউসার এখন অকেজো, তাই ওকে কেউ টাকা দিয়ে পুষবে না। কারণ সে ফাইজান কিংবা হুমায়রার কারোর ধারের কাছেও ঘেঁষতে পারবে না। ফাইজানের অনুমান সঠিক হলো। কাউসার সে রাতে মারা গেল। ফাইজানের ধারণা ছিল এই খুনটা বেশ বড় স্ক্যান্ডালের রূপ নিবে, এবং তাই হয়েছে। যখন স্ক্যান্ডাল সামলাতে ফাইজান ব্যস্ত থাকবে, তখন এমন কিছু ঘটবে যা ফাইজানকে ভেঙে দিবে, এবং সেটা তার কাছের কেউই করবে। তাই তো ফাইজান তার গাড়িগুলোর জিপিএস ডিভাইসের মাধ্যমে লোকেশন ট্র্যাক করেছে। শুধু তাই নয়, সে হুমায়রার বাড়ির প্রতিটা কোণায় ক্যামেরা লাগিয়ে রেখেছে, যেন কেউ যদি ঘরে আসে সেটা ধরা পড়ে। রাশাদকে পুলিশ ধরাটা একটা নাটক ছিল, শুধু ওদের আশ্বস্ত করতে, যেন তারা ভাবে তারা ফাইজানের থেকে এগিয়ে আছে। সিসিটিভি ফুটেজ খুব আধার হলেও মানুষটির মুখখানা ঠিক ধরা পড়েছে। সেজন্যই প্রেস কনফারেন্স ডাকতে বলেছে ফাইজান। সবকিছু জেনে ফাইজানের উপরে ফরিদের ক্ষোভ ক্রোধে পরিণত হলে যেন। চেঁচিয়ে বলল, হুমায়রাকে ওরা কিডন্যাপ করেছে ভাইজান। ওদের মাথায় কি চলেছে আমরা কিছুই জানি না। তুমি একটা বাচ্চা মেয়ে, জীবন কিভাবে বিপদে ফেলতে পারলে? এছাড়া আর কি উপায় ছিল? প্রতিটা সময় ভয়ে বাঁচা? কখন ওরা আমার বা আমার প্রিয় মানুষটার উপর আক্রমণ করে? তোমার কি মনে হয় আমি সব জেনে বুঝে হুমায়রাকে বিপদে ফেলবো? ভোটের আগে চামেলির অ্যাক্সিডেন্ট, শপথ আচ্ছা ভোটের আগে চামেলির অ্যাক্সিডেন্ট, শপথ গ্রহণের পর আমার উপর হামলা, এখন কাউসার সাহেবের মৃত্যু, রাশাদ সাহেব রাশাদ সাহেবের জেলে যাওয়া, সবকিছু কাকতালীয়। ফরিদ ভাই, এই সব কিছু হচ্ছে আমাকে সারানোর জন্য। ফাইজানের শানিত কণ্ঠে পুনরায় অবাক হলো ফরিদ। তার ক্রোধ বাড়ল। তীব্র স্বরে বলল, আমি ভেবেছিলাম তুমি মানুষ হয়ে গেছো। ভুল ছিল। তুমি সত্যিকারের রাজনীতিবিদ হয়ে হয়ে গেছো ভাইজান, যারা নিজের চেহারা বদলে কিছু দেখাতে পারে না। একদিন সবাই বললেও আমি বিশ্বাস করতাম। হাফসার মৃত্যুটা দুর্ভাগ্য ছিল, কিন্তু না, হাফসার মৃত্যুর জন্য তুমি দায়ী ছিলে। আজ যদি হুমায়রার কিছু হয়, সেটার জন্য দায়ী তুমিই হবে। বলেই ঘর থেকে হনহন করে বেরিয়ে পড়ল ফরিদ। ফাইজান শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল ফরিদের যাবার পথে। হুমায়রা জড়সড় হয়ে বসে রয়েছে একটি ঘরে। মাথার উপর একটা স্বল্প ভোল্টেজের লাইট জ্বলছে, যার আলো সম্পূর্ণ ঘরকে আলোকিত করতে পারেনি। ঘরটিতে দুটি জানালা আছে, কিন্তু তা বদ্ধ। দেয়ালের রঙও খসে পড়ছে। মাঝে মাঝে টিকটিকির আওয়াজ পাওয়া যাচ্ছে। তার ঠিক এই সম্মুখে বসে রয়েছে জুবাইদা, তার মুখে বিশ্রী হাসি। পুলিশ স্টেশন যাবার কথা ছিল তাদের। নাদিম যখন এসে বলল, ফয়জান ভাই গাড়ি পাঠিয়েছে। হুমায়রার মনে হয়েছিল তার মেসেজ পেয়ে গাড়িটা ফাইজান পাঠিয়েছে, কিন্তু থানার দূরত্ব তো বেশি নয়। আশেপাশের রাস্তাটা অপরিচিত ঠেকলো হুমায়রার কাছে, ফলে সে নাদিমকে শুধালো, এটা কোন রাস্তা? আমরা থানা যাচ্ছি না?
না, আগে ভাইয়ের অফিস যাব, তারপর যাব থানা। এই রাস্তা তো শহরের না। শহরের রাস্তায় জ্যাম হচ্ছে, এটা শর্টকাট। তখনও সন্দেহ গভীর হয়নি হুমায়রার। কিছুক্ষণ বাদে নাদিম এক বোতল এগিয়ে দিয়ে বলল, ভাবি পানি খান, গরম অনেক, রাস্তাও তো বড়। সেটাই ভুল ছিল হুমায়রার। পানিটুকু খেতেই কয়েক মুহূর্ত বাদে জ্ঞান হারালো হুমায়রা। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা জঞ্জালপূর্ণ ঘরে বন্দি পেল। তার সামনে একটা অপরিচিত পুরুষ বসে রয়েছে যাকে সে কখনো দেখেনি। হুমায়রা শীতল স্বরে বলল, আমাকে এখানে কেন আনা হয়েছে? পাঘরে শিকার করতে হলে ভেড়া বলি দিতে হয়, তুমি হলে আমাদের ভেড়া। শ্লেষ্মাজনিত কণ্ঠে পুরুষটি কথা বলল। হুমায়রার বুঝতে সময় লাগলো। হতবাক স্বরে বলল। মানে? পুরুষটির হাসি আরও কুৎসিত রূপ নিল। হুমায়রার হাত বাঁধা। হুট করেই ত্রাস জমল হুমায়রার হৃদয়ে। শির দ্বারাবে নেমে এলো ভয়ের স্রোত। সে তো গাড়িতে ছিল, গাড়ি তো ফাইজানের অফিসে যাবার কথা ছিল। হতবাক স্বরে বললেন, আপনি কি চান? আমি কি চাবো? আমাকে বেঁধে রেখেছেন কেন? সময় হইলেই বুঝবা। লোকটার কথা কিছুই বুঝতে পারলেন না যেন হুমায়রা। তার ভয় গাঢ় হলো। গাড়ি কি তবে ফাইজান পাঠায়নি? এর মাঝেই লোকটি একজনকে ডাকে। হোসনেয়ারা, আমাদের অতিথিদের একটু খাওন দিয়ে যাও। যতই হোক মজলিম শাহের বউ সে। কথাটা শুনতে একজন মহিলা ঘরে প্রবেশ করে, যাকে দেখতেই হুমায়রা চোখ বিস্ফোরিত হয়। অবিশ্বাস তীব্রভাবে ছেয়ে যায় মুখে। অস্পষ্ট স্বরে বলে, আম্মা? হোসনেয়ারা, আমাদের অতিথিদের একটু খাওন দিয়ে যাও। যতই হোক মন্ত্রী মশাইয়ের বউ সে। হুমায়রার বিমূঢ় মুখশ্রী দেখে মৃদু হাসলো জুবাইদা। একেবারে মুখোমুখি দাঁড়ালো, হাসি মুখে শুধালো, কেমন আছিস মা? আম্মা আপনি এখানে? হুমায়রার বিহবল প্রশ্নের সাপেক্ষে তার ঠোঁট বিস্তৃত হলো। মিষ্টি স্বরে বলল, আমার ঘরে আমি থাকব না তো কে থাকবো? হুমায়রা এবারও কিছু বুঝলো না। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল শুধু। সবকিছুই কেমন যেন ঘোলাটে লাগছে। হঠাৎ জুবাইদা তার মুখভাব বদলালো। হুমায়রার বাঁধা হাতে আলতো করে ছুঁয়ে বলল, আহারে, কেমনে বাইরে থুইছেন? মায়ের কষ্ট হইতেছে না? যতই হোক মন্ত্রীর বউ, একটু সহ্য কর মা, ছাইরা দিমু। শুধু তোর ওই বড়টা আমাগর কথা শুনলি তোরে ছাইরা দিমু। হুমায়রাকে এই নিশ্চুপ হতবাক বিমূঢ় দেখে জুবাইদা আবারও হাসলো। নিজের মাথায় চাটি মেরে বলল, ইস, মেলা চমকা দিলাম তোরে। ভয় পাইছস? ভয় পাইস না, উনি লোক খারাপ না। উনি আমার স্বামী, তোর ক্ষতি করার জন্য তোকে আনি নাই, আনতামও না। এসব হয়েছে তোর বরের জন্য। ফাইজান খা পুতে যদি ঝামেলা না করতো এটি কিছুই হইতো না। তাই রাগলি ওর উপরে রাগ। হুমায়রার মাথাটা ঝিম ধরে আছে। জুবাইদার এমন রূপ তার কল্পনাতীত। সে তো সত্যিই তাকে বিশ্বাস করেছিল। ভেবেছিল এত কিছুর পরও হয়তো মানুষটার মাঝে মাতৃত্ব জেগে উঠেছে। তাকে ভালো না বাসলেও মানুষটা ভাইজানকে সত্যি ভালোবাসে। ভাইজানের জন্যে সে চিন্তিত। তাই তো নির্লজ্জের মতো হুমায়রার কাছে সাহায্য চাইতো। কিন্তু ভুলে গিয়েছিল জন্ম দিলেই নারীর মাঝে মাতৃত্ব জন্মায় না। কিছু নারী মা হয় না, তারা হয় বিষধর সাপ। জুবাইদাও তেমন একটা বিষধর সাপ। হুমায়রা তাচ্ছিল্য ভরে শুধালো, আম্মা আপনি এখানে? আপনি আমাকে মিথ্যে বলেছেন। আপনার উদ্দেশ্য কখনোই ভাইজানকে বাঁচানো ছিলই না। জুবাইদা নির্লজ্জের মতো হাসলো। তার হাসিতে মিশে রইল দুর্বোধ্য অর্থ। হাসি থামিয়ে বলল, ঠিক কইছো, আমি মিথ্যা কইছি। যে মানুষটারে নিজ হাতে মারিলাম তার মরণে সাক্ষী দেই কেমনে? আমি তো ছিলামই না রাশেদের লগে। আমি তো খালি তোরে বাইর করতে চাইছি। তোর বেডা যেমনে তোরে লুকায় রাখছিল, তুইও ঘাপটি মাইরেছিলি। কেমনে তোরে বাইর করতাম? ওই ফাইজান ওর আমারে হুমকিও দিছিল যেন তোর লাগে যোগাযোগ না করি। ও বুঝে গেছিল আমার মতলব। ভাবছিলাম কাউসারের কামে লাগাই, কোনো সুতা দিয়া ঘরে ঢুকবো। কিন্তু ওইখানেও ভাইজান বাহাত দিল। আর কাউসারটা এমন ছাগল, শুধু টেহাই খাইতে পারে, কাম হয় না। ওর থাহা আর না থাহা এক। শুধু শুধু টেহা নষ্ট, মইরে অন্তত কামে যায়। তাই ওরে মারার সময় মেলা শান্তি পাইছি। প্রত্যেক মায়ের হিসাব নিছি। আহ শান্তি আর আফসোস রাশাদ, আহারে। ভাইজান তো আপনার ছেলে, আপনার আর আপনার আগের স্বামী নিশানি। আমাকে ঘৃণা করেন, আমার আপত্তি ছিল না, কিন্তু ভাইজানের উপর এত ক্ষোভ কেন আপনার? এত জঘন্য একটা ষড়যন্ত্র কি করে করলেন? হুমায়রার কণ্ঠে ক্রোধ স্পষ্ট। তার শরীর কাঁপছে রাগে। জুবাইদা এবার অট্টহাসিতে ফেটে পড়ল। ফ্যাস ফ্যাসে স্বরে বলল, আর ফাঁসলো রাশাদ, আহারে। তোর এখনো মনে হয় আমি যা করছিলাম ওইটি সত্য? ওটা তো বানানো গল্প ছিল।
নয়তো বারবার তোর লগে কত কওয়ার সুতা কনেক পাইতাম। বলত থেমরি, কাউসারের আগের বিয়া সেই বিয়া থাইকা বাসা এডি সব মিথ্যা। রাশাদ আমার আর ওই জাউরা কাউসারের পোলা, ওইটি তো আমি বানাইছিলাম কারণ আমি জানতাম রাশাদের কথা কইলে তুই নরম হইবি, আর আমি যে কাণ্ড করছি সেটাও মাফ করে দিবি। কিন্তু আব্বা যে সবার সামনে কইছিল। কাউসার মিলে টেহা দিলেও নিজেরও জারজ কইব। তুই এত বোকা কে রে হুমায়রা? তোর সত্যি লাগে আমি পস্তাইছি বলে ক্ষমা চাইতে আইছি? না রে, সে তো উনি কইল তোর বিয়া বাসরের লোক শত্রুর লগে হইছে, তাই তো বাঘ শিকার করতে জাল বুনিছি। তুই ভেড়া আর চারা, তুই চারা খাইতে আইসোস, এবার বাঘ আইব জালে আটকাইতে। ফাইজান ওইখানে পাগল হইতাছে, ওর চেয়ার নড়ল বইলা। হুমায়রা শির দ্বারা বেয়ে শীতল রক্তের স্রোত নেমে গেল যে। অজান্তেই একই ফাইজানের ক্ষতি করে বসলো। প্রেস কনফারেন্স আয়োজন হলো পুলিশ সুপারের অফিসে। হুট করে আয়োজনে সাংবাদিকদের মাঝে বেশ উত্তেজনা। তাদের একের পর এক প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। এর মাঝেই পুলিশ সুপার বললেন, আমরা অবশেষে ফাইজাল ইকবালের ওপর আক্রমণের দুষ্কৃতদের খোঁজ পেয়েছি। অলরেডি তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। চেয়ারম্যান দেলোয়ার সর্দারও এবং তার পুত্র আমান সর্দারকেও গ্রেফতার করা হয়েছে। আমাদের কাছে ইনফরমেশন রয়েছে ওই ক্রাইমে তাদের প্রত্যক্ষভাবে অংশগ্রহণ রয়েছে, তবে আমাদের ধারণা এই ক্রাইমের পেছনে আরও মানুষের হাত আছে। ফাইজাল ইকবাল সাহেবের স্ত্রীও বিকাল থেকে মিসিং। অপহরণকারীরা অফিসের গাড়ি নিয়ে গিয়েছিল। গাড়ির লোকেশন ট্র্যাক করা হয়েছে, সেখানে গাড়িটি ফেলে আসা হয়েছে। সেখানে অলরেডি ফোর্স রেডি দিচ্ছি। অপহরণকারী ছেলেটি নাহিদ, তার ফোন ট্র্যাক করা হয়েছে, তবে খুব জলদি গ্রেপ্তার করা হবে। শুধু তাই নয়, যে খুনের জন্য তার আত্মীয়দের ফাঁসানো হয়েছিল সেখানেও খুব শকিং ঘটনা জানা গেছে। কেউ ইচ্ছাকৃতভাবে তাদের ঘরে অস্ত্র লুকিয়ে এসেছিল। সেই সিসিটিভি ফুটেজও উদ্ধার হয়েছে। অন্ধকার হবার জন্য তার মুখটা স্পষ্ট নয়। বিষয়টা খুব বড় ষড়যন্ত্র। ষড়যন্ত্রের মূলে যাওয়ার জন্য তদন্ত চলছে। রুমের বাহিরে ফাইজান বসা ছিল, তার মুখখানা শান্ত। পুলিশ সুপারের সাথে কনফারেন্স আগুনের মতো ছড়িয়ে গেল। শুধু তাই নয়, ফাইজানের সাথেও কথা বলার জন্য সাংবাদিকদের উৎসুকতা বাড়ল। ফরিদের বিরক্তি বাড়ছে। হুমায়রা বিকেল থেকে গায়েব, অথচ ফাইজানের সেদিকে মাথা ব্যথা নেই। সে যদি লোকেশন জানে তাহলে কেন সেখানে ফোর্স পাঠাচ্ছে না? এসব করে কী লাভ? তার ভয় তীব্র থেকে তীব্র হচ্ছে। বিরক্তি নিয়ে বলল, সময় নষ্ট কেন করছো ভাইজান? হুমায়রা ওদের হতে। জানি। তাহলে এইসব কেন? ফার্স্ট নিয়ে ওখানে লাভ নেই, কারণ অলরেডি ওখানে ফোর্স চলে গেছে। গাড়িটা যেখানে রাখা সেখানে ওরা নেই। আমি বুঝতে পারছি না ওরা বুঝলো কি করে ওদের ওপর নজর রাখা হচ্ছে। নাদিম গাড়িটা একটা জঙ্গলের ভেতর রেখেই পালিয়েছে। আশেপাশে কিছু নেই যা দিয়ে ওদের খোঁজা হবে। তাহলে এখন ফরিদের আতঙ্ক বাড়ল। ফাইজান খুব নিষ্প্রিয় কণ্ঠে বলল, তোমার কি ধারণা আমি কেন মামা আর আমানকে গ্রেফতার করিয়েছি? কারণ তারা জানে আসল লোকেশন। নিজেরা বাঁচার জন্য ঠিক উগড়াবে। আর না, ফরিদের প্রশ্নের উত্তর তার কাছে নেই। ফরিদ আবার একই প্রশ্ন করলো। অধৈর্য হয়ে বলল, যদি ওদের না ওগড়ায় কি করবে? যেভাবে সার্চ হচ্ছে সেভাবেই হবে। ফাইজানের মুখশ্রীতে সেই কাঠিন্য স্পষ্ট, চোয়াল শক্ত হয়ে আছে তার। ফরিদ কিছু বলতে যেও থেমে গেল। ফাইজানও কথা বাড়ালো না। সবকিছুই বিরক্ত লাগছে তার। ইচ্ছে করছে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে। পদ নামক গলার কাটা না থাকলে সে খুন করে ফেলতো কেতাব চৌধুরী আর তার লোকদের। শুধু তাই নয়, নাদিমকে যদি সামনে পেত সে নিজেও জানে না সে কি করতো। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো ফাইজান। মনে মনে বলল, হুমায়রা, একটু অপেক্ষা করো। ফরিদ বেরিয়ে এলো বিল্ডিং থেকে। অনেক চিন্তা করে সে ফোন করলো একটি নাম্বারে। ওপাশের মানুষটি ফোন ধরতেই সে বলে উঠল, ভালো আছেন? আরে ফরিদ সাহেব যে। ভালোই চাল দিয়েছেন জব্বার সাহেব। ফাইজান তো কুপকাত, তবে আমার মনে হয় না এত জলদি তাকে পরাস্ত করা যাবে। আমার কাছে একটা প্ল্যান আছে, সমান সমানই কথা বলা যাবে। ওপাশের মানুষটি কিছু সময় চুপ করে রইল, হয়তো ভাবছে। ফরিদ শুষ্ক ঠোঁট ভেজালো। অপেক্ষা মানুষটির উত্তরের। কিছুক্ষণ পর মানুষটি বলল, ঠিক আছে, আমি ঠিকানা দিতাছি, আসেন। বলেই ফোনটা কেটে দিল। ফরিদ কিছু সময় তাকিয়ে রইল ফোনের স্ক্রিনের দিকে। জব্বার নামটি ভাসছে।
ফরিদের চোয়াল স্থির, মুখভাব স্বাভাবিক। ফোনটা পকেটে রেখে সে ভেতরে গেল। ফাইজান তখন পুলিশ সুপারের সাথে কথা বলছিল। তাকে খুব বিচলিত লাগছে। নিজের আয়ত্তের বাইরে চলে গিয়েছে বোধহয় অবস্থা। ফরিদ অপেক্ষা করলো তার কথা শেষ হবার। ফাইজান কথার মাঝেই দেখলো ফরিদ কঠিন মুখে দাঁড়িয়েছে, তাই সে নিজে থেকে শুধালো। কিছু বলবে? ফরিদ স্বাভাবিক স্বরে বলল, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? প্রায় সাথে সাথেই প্রশ্ন ছুড়ল ফাইজান। ফরিদ শান্ত গলায় উত্তর দিল, নিজস্ব কাজ আছে। জব্বারের দেওয়া ঠিকানা অনুযায়ী একটা খুব নির্জন জায়গায় এসে পৌঁছালো ফরিদ। শহর থেকে প্রায় 100 কিলো দূরে একটা গ্রাম্য এলাকা। আশেপাশে জনমানবের কোনো অস্তিত্ব নেই। তার মাঝে সদর্পে দাঁড়িয়েছে একটা পুরনো বাড়ি। বাড়িটির বয়স অনুমান করতে পারল না ফরিদ, তবে এখানে যে মানুষের বসতি বহু পূর্বেই উবে গেছে সেটা বুঝতে কষ্ট হলো না। দিবালোকে দেখা যেত বাড়িটির প্লাস্টার খসে পড়েছে, লাল ইট দেখা যাচ্ছে। তার মাঝে উকি দিয়ে মাথা উঁচু করে শাখা পোশাখা মেলেছে গাছের শিকড়। গেট নেই। বাড়ির কাছে যেতেই গুমোট গন্ধ পেল সে। দুজন চ্যাংড়া ছেলে এসে বলল, চলেন। ফরিদ তাদের অনুসরণ করলো। একতলার ভাঙা সিঁড়ি পার হয়ে পৌঁছালো দোতলার একটা ঘরে। জব্বার বসে আছেন একটা চেয়ারে, প্রহরী বেশ করা। ফরিদ আশেপাশটা দেখলো, তারপর বসলো জব্বার সাহেবের মুখোমুখি। জব্বার সাহেব পানির পিক ফেলে শ্লেষ্মা জড়িত স্বরে বলল, আপনার মন্ত্রীর কি অবস্থা? ফরমান তো পেয়ে যাওয়ার কথা। আপনার সত্যি মনে হয় এইসব করে তাকে গদি থেকে সরানো সম্ভব? এত সহজে সে নিজের পথ ছেড়ে দেবে? আমার মনে হয় না। হুমায়রা নিখোঁজ, গন্ডা, অথচ অথচ ফাইজানের কোনো হেলদুলে নেই। উল্টা আমার দুটো পেয়াদাকে জেলে পৌঁছেছে, তারা স্বীকারোক্তি দিচ্ছে। এত কিছু করে কি লাভ হলো? ফরিদের শানিত কণ্ঠে জব্বার সাহেবের কপালে তীক্ষ্ণ ভাঁজ পড়ল। একটু নড়ে চড়ে উঠল সে। ফরিদ তাচ্ছিল্য ভরে বলল, প্রথমে মনে হয়েছিল আপনার প্ল্যান খুবই তিক্ত, কিন্তু এখন মনে হচ্ছে সবই মোটা মাথা কাজ। এইসব বাচ্চামো করে কি করে রাজনীতি করেন আপনারা? আপনাদের সব পরিকল্পনা তো জলে জলে যাওয়া গেল। না না, শুনছি ওর বউয়ের প্রতি ফুটবল। ফরিদের কথার সাথে সাথেই প্রতিবাদ করল জব্বার সাহেব। ফরিদের হাসি বিস্তৃত হলো। বিদ্রুপের টান অক্ষত রেখে বলল, এই জন্য তো এতক্ষণ হাতে হাতে রেখে বসে আছি। জব্বার সাহেব, আপনারা এই বুদ্ধি নিয়ে ওকে হারাবেন? এইসব বাচ্চা মেয়েদের সময় নষ্ট ছাড়া আর কিছুই না। আচ্ছা, আপনার কি গতবারের কথা মনে আছে? এমন চাল গতবারও চেলেছিলেন। লাভ কি হলো? আমার বোনটা মাঝে পৃথিবী থেকে বিদায় নিল। অথচ অথচ ফাইজান ঠিকই ও জায়গাটা অক্ষত রেখেছে। ফাইজান একটা আগলি পিস অফ চিট। এর কাছে সম্পর্কের কোনো দাম নেই। সম্পর্কগুলো শুধুমাত্র জড় একটা অনুভূতি। 10টা হুমায়রা চলে গেলেও এর কিচ্ছু যায় আসে না। আর এমন এমন পদক্ষেপে কি লাভ? জনপ্রিয়তা তো খোয়ারে না। এর চেয়ে বরং এমন কিছু করুন যেন ওকে পার্টির লোকেরে ছড়ে মারে। আমি সাহায্য করব। আপনি আমারে সাহায্য করবেন? জব্বারের কণ্ঠ সন্দিহান। সে নিশ্চিত হতে পারছে না ফরিদের কথায়। ফরিদ এসে বলল, শত্রু শত্রু বন্ধু হয়। একদিন সব খুইয়ে কিছু তো পেলাম না, তাই একটু ফাইজানকেও খোয়াতে দেখতে চাই। কিন্তু আমার শর্ত আছে। কি? আমি হুমায়রাকে একবার দেখতে চাই। কেন? ওরে দেখলে কি করবেন? জব্বারের প্রশ্নে ফরিদ হাসে, তাচ্ছিল্য ভরে বলে, আপনারা আদপি তাকে এনেছেন নাকি ফাঁকা আওয়াজ সেটা দেখা লাগবে না। ঘড়ির কাঁটা 10টার ঘরে। নিষ্প্রাণ ইলহার নজর আটকে আছে ঘড়িতে। ফাইজান এখনো কিছু জানায়নি, ফলে চিন্তার গাঢ় কৃষ্ণ মেঘগুলো এখনো সরেনি। সকাল থেকে শুধু একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। প্রথমে রাশাদকে পুলিশ ধরে নিয়ে গেল, এরপর হুমায়রার সাথে হওয়া ঘটনা। সবকিছু মিলিয়ে দিশেহারা হয়ে পড়ছে সে। শরীরটাও যেন মনের অসুখে তাল মিলিয়ে ঝিমিয়ে গেছে। বাড়ন্ত পেটে হাত রেখে শান্ত স্বরে বলল, তোরও কি অশান্তি লাগছে? চিন্তা হচ্ছে বাবার ফুপুর জন্য? ভেতরের ক্ষুদ্র প্রাণটিও বুঝি এই দমবন্ধ পরিস্থিতিটা অনুধাবন করতে পারছে। তাই তো মায়ের ডাকে নড়ে চড়ে ওঠে। এর মাঝে খাবার নিয়ে প্রবেশ করে আতিয়া খাতুন। ইলহার পাশে বসেন তিনি। ভাঙা স্বরে বলে, খাইয়া লও বউ, দুপুরে দুলা খাইছিল আর তো খাই নাই। খাবার যে গলা দিয়ে নামবে না দাদি। জানি কিন্তু বাসন লাগতো না। জানি কিন্তু বাসন লাগতো না। তুমি তো একা না বউ, সাথে একখান মানুষ আছে, ওর জন্য খাইয়া লাও। ইলহা দীর্ঘশ্বাস ফেলল। চোখ ভিজে এলো তার। ঘরে মাত্র 2 জন মানুষই আছে, বাকি রয়েছে শুধু নিস্তব্ধতা আর কিছু চাপা দুঃখ। আতিয়া খাতুন সান্ত্বনা দিয়ে বললেন,
কাইন্দো না বউ, আল্লাহ এত নিষ্ঠুর না। দেলোয়ার সাহেবের সামনে বসে আছে ফাইজান। নিস্তব্ধতার মাঝে তার শানিত দৃষ্টি। শান্ত কিন্তু শক্ত মুখশ্রীর দিকে তাকাতেও ভয় করছে দেলোয়ার সাহেবের। গলা শুকিয়ে আসছে অহেতুক কারণে। এমনটা কেন হচ্ছে? কয়েক ঘন্টা পূর্বের ঘটনাগুলো এখনও স্বপ্নের মতো লাগছে। বিকালের চা খাচ্ছিল সে আয়েশ করে। হুট করে সিভিল পোশাকধারী কিছু লোক ঢুকে পড়ল তাদের বাড়িতে। কঠিন স্বরে বলল, আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোনো কথা বললেই একটা তাগড়া যুবক ঠাটিয়ে চর বসালো তার গালে। কি অদ্ভুত! এখন বুঝতে পারলো কেন। শুধু তাই নয়, আমানকে একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। একটু পরপর শুধু তার ব্যথাতুর চিৎকার আর আর্তনাদ শোনা যাচ্ছে। ফলে গায়ে হিমকাটা লাগছে দেলোয়ার সাহেবের। ফাইজান এখনো নিশ্চুপ, শুধু তাকিয়ে আছে। দেলোয়ার সাহেব আমতা আমতা করে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।